খালবিল জলাশয়ে পরিযায়ী পাখি দেখতে দর্শনার্থীদের ভিড়, শিকারি প্রতিরোধের দাবি পাখি প্রেমীদের। সমগ্র বাংলাদেশে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি ফারহানা লোপা। শিরোনাম জানাচ্ছিলাম, এবার চলে যাচ্ছি বিস্তারিত খবরে। এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের জুনে নেয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আর এইচএসসি ও সমমানের পরীক্ষা হতে পারে জুলাই বা আগস্টে। দুপুরে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। শিক্ষামন্ত্রী জানান, এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের ক্লাসরুমে পাঠদানের পরিকল্পনা চলছে, সেই সঙ্গে সিলেবাস কমানোর কাজও চলছে। এদিকে এবারের বই উৎসব একদিনে হবে না, প্রত্যেকটি শ্রেণীর শিক্ষার্থীদের বই দেয়া হবে 3 দিনে। 12 দিনে শেষ হবে এই কার্যক্রম। এছাড়া কোনো শ্রেণীতে শিক্ষার্থীদের রোল নম্বর থাকবে না, শুধু আইডি নম্বর থাকবে বলেও জানান শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। সার্বিক পরিস্থিতি যদি অনুকূলে থাকে তাহলে 2021 সালের জুন নাগাদ আশা করছি যে এসএসসি বা সমমান পরীক্ষা আমরা হয়তোবা গ্রহণ করতে পারবো। দ্বিতীয় ধাপে ভাসানচরে গেল আরও 1800 রোহিঙ্গা। সকালে নৌবাহিনীর 5টি জাহাজে করে তাদের ভাসানচরে নিয়ে যাওয়া হয়। কক্সবাজারের আশ্রয় শিবিরের তুলনায় ভাসানচরে বেশি সুযোগ সুবিধার কথা জেনে স্বেচ্ছায় সেখানে যাচ্ছেন বলে জানান রোহিঙ্গারা। ভাসানচরে নিয়ে যাওয়ার জন্য মঙ্গলবার ভোর থেকে চট্টগ্রাম নগরীর বোট ক্লাব জেটিতে জড়ো করা হয় রোহিঙ্গাদের। সকাল 9:30টায় তাদের নিয়ে ভাসানচরের উদ্দেশ্যে রওনা দেয় নৌবাহিনীর 5টি জাহাজ। এ ধাপে 523 জন নারী ও 850 জন শিশু সহ 1804 জন রোহিঙ্গা গেলেন ভাসানচরে। রোহিঙ্গারা বলছেন, প্রথম ধাপে পাঠানো রোহিঙ্গাদের সাথে কথা বলে তারা ভাসানচরের সুযোগ সুবিধা সম্পর্কে জেনেছেন। আর তাই কক্সবাজারের রোহিঙ্গা শিবির থেকে অপেক্ষাকৃত উন্নত জীবনযাপনের আশায় স্বেচ্ছায় তারা ভাসানচরে যেতে আগ্রহী হয়েছেন। আমাদের বন্ধু বান্ধব বলতেছে এখানে অনেক আনন্দ, অনেক খুশি লাগতেছে, সেজন্য আমরা চলে যাচ্ছি। ভাসানচরে আমাদের নিরাপত্তা ভাসানচরে দেখছি, এটা আরো শান্তি না ভাই, শান্তি লাগে। দ্বিতীয় দফায় ধারণার চেয়ে বেশি রোহিঙ্গা ভাসানচরে যেতে আগ্রহী হয়েছে বলে জানান নৌবাহিনীর কর্মকর্তারা। তারা বলছেন, ভবিষ্যতেও আগ্রহী রোহিঙ্গাদের নিয়ে যেতে সব প্রস্তুতি রয়েছে তাদের। ওখানে গিয়ে ওনারা যে ভিডিও চিত্র, মোবাইলের ধারণকৃত ছবি পাঠিয়েছেন কুতুবালংয়ে, এই যে আজকে যারা যাচ্ছে তারা কিন্তু ওই সমস্ত কিছু দেখে অনুপ্রাণিত হয়ে স্বউদ্যোগে এসছে, কাউকে বাধ্য করা হয়নি। এবং আমরা বিশ্বাস করি এই ধারাবাহিকতা কন্টিনিউ করবে। গেল 4 ডিসেম্বর 1642 জন রোহিঙ্গাকে প্রথম ধাপে ভাসানচরে পাঠানো হয়। ভাসানচরের 120টি গুচ্ছ গ্রামে 1 লাখেরও বেশি মানুষের বসবাসের ব্যবস্থা রয়েছে। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, এই যে দ্বিতীয় ধাপে 1804 জন রোহিঙ্গা আবারও পৌঁছে গেলেন ভাসানচরে, তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন দেখেছেন আপনি? একটু আগে খবরেও যেমনটা বলা হচ্ছিল যে তারা তাদের আত্মীয় স্বজন বা এর আগে যারা গিয়েছিলেন তাদের কাছ থেকে খবরাখবর পেয়েই এই দ্বিতীয় ধাপে যারা স্বইচ্ছায় সেখানে যেতে রাজি হয়েছেন। স্বভাবতই তাদের মধ্যে উচ্ছ্বাস ছিল। আমরা মূলত গতকালকে 3 ধাপে প্রথমে মোট 43টি বাসে করে এই রোহিঙ্গারা চট্টগ্রামের বিএফ শাহীন কলেজে যে ট্রানজিট পয়েন্ট আছে সেই ট্রানজিট পয়েন্টে এসে পৌঁছায়। এরপর আজকে সকাল 9টার কিছু সময় পর থেকে মূলত তাদেরকে জাহাজে করে যে ভাসানচরের উদ্দেশ্যে রওনা দেওয়া হয়। এবং এক্ষেত্রে তাদের মধ্যে যে আসলে উখিয়া টেকনাফের যে রোহিঙ্গা ক্যাম্পগুলো আছে সেখানে আসলে তাদের থাকার যে ব্যবস্থাপনা সেটি অত্যন্ত মানবেতর, কারণ তাদের জন্য নির্দিষ্ট একটি খুবই ছোট পরিসরে একটি জায়গা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে পলিথিনের ছাপড়া দেওয়া এই ঘরগুলোতে ঝড় বৃষ্টি এবং বিশেষ করে গরমের সময়ে ভেতরে বসবাস করা অনেক কঠিন একটি বিষয়। এবং এই প্রেক্ষাপটে ওরা যখন ভাসানচরে তাদের আগে অগ্রবর্তী যে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের কাছ থেকে সেখানে পাকা ঘরবাড়ি এবং সেখানে থাকার জন্য যে ব্যবস্থাপনা সেটি দেখেছে, তারা স্বভাবতই আশান্বিত হয়েছে এবং সেই কারণেই তারা আসলে সেখানে যাওয়ার জন্য
জড়ো হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এখনো পর্যন্ত আমরা এবারে কিন্তু 428টি পরিবার গেল এবং এই পর্যন্ত যে যারা গিয়েছেন তাদের কাছ থেকে ভাষান্তরের সম্পর্কে তারা মোটামুটি ভালো পেয়েছে। এবং আরেকটি বিষয়, এখানে কিন্তু অনেকেই আছেন যারা তাদের আত্মীয় স্বজনকে উখিয়ে টেকনাফে রেখে এসেছেন, অর্থাৎ অনেকেই আছেন, অনেক মেয়ে তার বাবা মাকে রেখে এসেছেন, অনেক ভাই তার ভাইকে রেখে এসেছেন, শুধুমাত্র এই বিচ্ছেদটা তারা মেনে নিয়েছেন শুধুমাত্র একটু ভালো থাকার আশায়। স্বভাবতই তাদের উচ্ছ্বাসটা অবশ্যই আছে, পাশাপাশি আত্মীয় স্বজনের জন্য তাদের এক ধরনের মনোকষ্ট আছে। তবে তারা ধারণা করছেন যে সেখানে যাওয়ার পরে তারা হয়তো তাদের আত্মীয় স্বজন যারা এখনো উখিয়ে টেকনাফে রয়ে গেছেন তাদেরকে রাজি করাতে পারবেন সেখানে যাওয়ার জন্য। নিশ্চয়ই এই 2 ধাপের রোহিঙ্গাদেরকে দেখে আরো অনেক রোহিঙ্গায় অনুপ্রাণিত হবেন। অনুপম শীল আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর কক্সবাজারের মহেশখালীর মাতার বাড়িতে পরীক্ষামূলকভাবে একটি জাহাজ ভিড়েছে। সকাল 10:30টার দিকে ভেনাস ট্রায়াম্ফ নামের জাহাজটি বন্দরের জেটিতে ভিড়ে। পানামার পতাকাবাহী জাহাজটি গেল 22 ডিসেম্বর ইন্দোনেশিয়ার পেলাভুবন সিলেগন বন্দর থেকে স্টিম জেনারেটরের যন্ত্রাংশ নিয়ে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের উদ্দেশ্যে রওনা দেয়। ৯,০০০ মেট্রিক টন ধারণ ক্ষমতার মাদার ভ্যাসেল নোঙ্গর করার মধ্য দিয়ে চালু হলো মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের কার্যক্রম। কয়লা বিদ্যুৎ প্রকল্পের সরঞ্জাম নিয়ে ইন্দোনেশিয়া থেকে এসেছে পানামার পতাকাবাহী এই জাহাজ। বাংলাদেশ সরকারের জন্য একটা মাইল ফলক। আশা করি এই পোর্টের ফ্যাসিলিটি কাজে লাগায় চিটাগাং পোর্ট অথরিটি এটাকে বাণিজ্যিক ভিত্তিতে চালু করার পর দেশের আর্থসামাজিক অবস্থা উন্নয়নের জন্য অবদান রাখবে। জাহাজ ভিড়ানোর জন্য আগেই প্রস্তুত করা হয় 14 কিলোমিটার দীর্ঘ চ্যানেল। 250 মিটার প্রস্থ ও 18 মিটার গভীর এই চ্যানেল দিয়ে বঙ্গোপসাগর থেকে বন্দরের জেটিতে প্রবেশ করে মাদার ভ্যাসেল ভেনাস ট্রায়াম্ফ। গভীর সাগর থেকে জেটিতে জাহাজ প্রবেশের জন্য পথ নির্দেশক 6টি বয়া স্থাপন করেছে চট্টগ্রাম বন্দরের মেরিন বিভাগ। তবে আনুষ্ঠানিকভাবে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর চালুর লক্ষ্য 2025 সালে। এই জাহাজটা একটা টেস্ট ট্রায়াল হিসেবে আমরা নিয়েছি। পরবর্তীতে জাহাজগুলো একের পর এক ভিড়বে মাতারবাড়ি কোল প্রজেক্টের কার্গো নিয়ে। ভবিষ্যতে আমাদের বন্দরের একটা সেকশন আমরা ডেভেলপ করবো যেখানে বড় আকারের বাণিজ্যিক জাহাজ আসবে, যেটাকে মাদার ভেসেল বলে আমরা। 320 মিটার এবং 14.5 মিটার গভীরতার জাহাজ আসবে, যেখান থেকে পুরো বাংলাদেশের পুরো অঞ্চলে এই কার্গোগুলো ট্রান্সপোর্ট হবে। শিশুর মেরিন প্রাইভেট লিমিটেডের জাহাজটির দেশীয় এজেন্ট হিসেবে কাজ করছে অ্যানসেন্ট স্টিমশিপ লিমিটেড। ইন্দোনেশিয়া থেকে আসা এই ভ্যাসেলটি নোঙ্গর করার মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো এই বন্দরের। ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রধানমন্ত্রী কক্সবাজারের মাতারবাড়িতে কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং গভীর সমুদ্র বন্দর নির্মাণের এমন উদ্যোগ শুধু বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী বেশ কটি দেশ উপকৃত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মাতারবাড়ি, কক্সবাজার। অবসরে যাওয়ার 1.5 মাস আগে একবারেই পদোন্নতি পেয়েছেন 5 ধাপ। আছে ইচ্ছামতো কর্মচারী নিয়োগ, প্রকল্পের টাকা আত্মসাৎ, ল্যাব মেশিন কেনার নামে অর্থ লোপাট সহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানে এসব তথ্য মেলে সরকারি সংস্থা তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক ফরিদ উদ্দিনের বিরুদ্ধে। 1998 সালে কীট পতঙ্গ বিশেষজ্ঞ পদে তুলা উন্নয়ন বোর্ডে যোগ দেন ফরিদ উদ্দিন। পরে 2013 সালে সম্প্রসারণ ও মার্কেটিং মনিটরিং বিভাগের অতিরিক্ত পরিচালকের দায়িত্ব পান। এর ঠিক 1 বছরের মধ্যে চলতি দায়িত্ব পেয়ে নির্বাহী পরিচালক হন। অবসরে যাওয়ার ঠিক 1.5 মাস আগে সুপেরিয়র সিলেকশন বোর্ডের সুপারিশে 5ম গ্রেড থেকে সরাসরি 1ম গ্রেডের কর্মকর্তা হিসেবে পদোন্নতি পান। নানা অনিয়মের অভিযোগে 2018 সালে দুর্নীতি দমন কমিশন দুদকে তলব করা হয় ফরিদ উদ্দিনকে। বোর্ডের স্টোর কাম ফিল্ডম্যান মাহফুজুর রহমান 7 বছর আগে মেয়ের চিকিৎসার জন্য ছুটি নিয়ে যুক্তরাষ্ট্র পাড়ি দিলেও দপ্তরের খাতায় এখনও ছুটিতে। তার সাথে তো আমার দেখা হয়েছে, তার সাথে আমার দেখা, আমেরিকায় গেছি, আমার যারা কলিগ তারা ধরেন ও তো একটা অন্যরকম। অনুসন্ধানে দেখা গেছে গত 3 মাসে বড় অঙ্কের ঘুষের বিনিময়ে রংপুর ও দিনাজপুর তুলা গবেষণা কেন্দ্রে শ্রমিক নিয়োগ দেওয়ার অভিযোগও রয়েছে নির্বাহী পরিচালকের বিরুদ্ধে। গত 7 বছরে আমি কোনো লেবার নিয়োগ দেইনি। হ্যাঁ হয়েছে তো, এটা তো ফাইলে সাইন হয়েছে, আমরাই দিছি। প্রতিষ্ঠানটির ল্যাবে 2 কোটি টাকা ব্যয়ে জার্মানি থেকে HBI 9000 মডেলের মেশিন স্থাপনের কথা থাকলেও মাত্র 37 লাখ টাকা ব্যয়ে কেনা হয়েছে HBT মডেলের অন্য মেশিন।
যা থেকে লোপাট করা হয়েছে প্রায় 1.5 কোটি টাকা। 2 বছর আগে অবসরকালীন ছুটিতে যাওয়া জিনিং অফিসার সোরাফ হোসেন কেন অফিসে বসেই কাজ করছেন তা নিয়েও আছে নানা জল্পনা কল্পনা। উনি তো 2 বছর আগে রিটায়ারে চলে গেছে, রেগুলার অফিস করে না, কাজ হলে আসে, কাজ না হলে আসে না। এছাড়া আশ প্রযুক্তিবিদ আবু তালেব চৌধুরীর ল্যাবে থাকার কথা থাকলেও ব্যবহার করছেন অন্য একটি শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ। আমার কাজটা হচ্ছে আমি ল্যাবরেটরিতে থাকি, আপনার পাতিকান অনুযায়ী যা যা পাঠ্য আমরা তাই নিই। উচ্চমান সহকারী রুনা পারভিনের দায়িত্ব পালনের কথা রাজধানীর সদর দপ্তরে, কিন্তু চলতি দায়িত্ব নিয়ে তিনি কাজ করছেন নিজ এলাকা শ্রীপুর তুলা উন্নয়ন খামারে। তবে সদর দপ্তরের সকল আর্থিক সুবিধা পাচ্ছেন তিনি। এর সত্যতা খুঁজতে গেলে ইন্ডিপেন্ডেন্ট টিমকে অবরুদ্ধ করেও রাখা হয়। এসব অনিয়মের বিষয়ে ফরিদ উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সব অভিযোগ অস্বীকার করেন। সরাসরি একটা ইন্টারভিউ পেতে পারি আসলে এই বিষয়ে? এই বিষয়টা কোনো ইন্টারভিউ দেওয়া যায় না। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বগুড়ায় করোনা রোগীদের চিকিৎসার জন্য নির্ধারিত মোহাম্মদ আলী হাসপাতাল গত মার্চে দেশে করোনার প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর এখানকার বার্ন ইউনিটটি বন্ধ করে চালু করা হয় ইন্টেনসিভ কেয়ার ইউনিট আইসিইউ। জনবল সংকটে এখন তা পুরোপুরি বন্ধ রয়েছে। গত মার্চের পর করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালকে কোভিড-19 রোগীর চিকিৎসার জন্য পৃথক করা হয়। জরুরি হয় প্রায় 4 কোটি টাকা ব্যয়ে নির্মিত হাসপাতালের নতুন বার্ন ইউনিট বন্ধ করে স্থাপন করা হয় 8 শয্যার আইসিইউ। কয়েক মাস জোড়াতালি দিয়ে চললেও জনবল সংকটে সেপ্টেম্বর থেকে বন্ধ রয়েছে এর সেবা। এতে বিপাকে পড়েছেন রোগীরা। আইসিইউ না থাকার দরুন আমাকে ঢাকায় যে আইসিইউ সেবা নিতে হয়। আমি মনে করি যে বগুড়াতে মোহাম্মদ আলী হসপিটালে আইসিইউ চালু করা হোক, সাধারণ মানুষ সেবা পাবে, যাদের সামর্থ্য নাই তারাও এখানে সেবা পাবে। শীতে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় নির্ধারিত হাসপাতালগুলোতে সব ধরনের প্রস্তুতির কথা জানায় স্বাস্থ্য বিভাগ, অথচ বিপুল অর্থে স্থাপন করা আইসিইউটি শুধু জনবলের অভাবে রয়েছে বন্ধ। আশঙ্কা দেখা দিয়েছে যন্ত্রপাতি নষ্ট হওয়ার। এখানে আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস মেশিন বা এবিজি মেশিন নাই, সেরাম ইলেকট্রোলাইট দেখার মতো সুযোগ নাই, ডিজিটাল এক্সরের সুবিধা নাই, পোর্টেবল এক্সরের সুবিধা নাই। তো এগুলো সাথে দিলে মানে একেবারে ফুল মানে ভালোভাবে এটা রান করা সম্ভব। আর এগুলো ছাড়াও যদি আমার ম্যান পাওয়ারটাই বেশি দরকার, 6 জন মেডিকেল অফিসার বা 6 জন অ্যানেস্থেসিয়ার ডাক্তার যদি আমাকে দেয়, আমি আইসিইউটা রানিং করে নিতে পারবো। বিষয়টি সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের বারবার জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। জামালপুর জেনারেল হাসপাতাল সহ জেলার সব সরকারি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের চিকিৎসকদের ধর্মঘট অব্যাহত থাকায় ভেঙে পড়েছে জেলার চিকিৎসা ব্যবস্থা। 3 দিন ধরে চলা চিকিৎসকদের কর্মবিরতির কারণে সেবা বঞ্চিত হয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে জেলাবাসীকে। বহির্বিভাগে এমনকি হাসপাতালে ভর্তি রোগীরাও সেবা না পাওয়ায় চলে যেতে বাধ্য হচ্ছেন। এতে ভোগান্তিতে পড়েছেন জেলার লাখ লাখ মানুষ। বিপাকে পড়েছেন রোগীর স্বজনরাও। জরুরি বিভাগে সেবা অব্যাহত রাখার কথা জানানো হলেও সেখানেও দেখা নেই চিকিৎসকদের। গত 25 ডিসেম্বর এক নারী রোগীর মৃত্যুর ঘটনায় রোগীর স্বজনরা হাসপাতালের জরুরি বিভাগে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে লাঞ্ছিত হন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সহ ইন্টার্ন চিকিৎসকরা। এ ঘটনায় পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে সদর থানার ওসিকে প্রত্যাহার ও দোষীদের শাস্তি সহ 4 দফা দাবিতে আন্দোলনে নামেন চিকিৎসকরা। ঘটনা তদন্তে কমিটি করেছে জেলা প্রশাসন। আজকে তো ঘুরে গেলাম, চিকিৎসা করতে পারলাম না। ডাক্তার এখন কবে বলে আসবো তা তো জানি না। এখন আমার বাচ্চার 3 দিন ধরে জ্বর, ঠান্ডা, কাশ, আজকে আসছি তো জামালপুরে কোথাও ডাক্তার নেই, এখানেও ডাক্তার নেই। তো আমার বাচ্চাকে কি খাবো? এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এবারে জামালপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী দুলাল হোসেন। দুলাল হোসেন, এভাবে রোগীদেরকে 3 দিন ধরে জিম্মি করে আন্দোলন চলছে, জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি করা হয়েছে, কি বলছে তারা? এর সমাধানটা কবে নাগাদ সম্ভব? জানেন, গত 3 দিন যাবৎ কিন্তু জামালপুরের জেনারেল হাসপাতাল সহ 6টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এবং বেসরকারি ক্লিনিক হাসপাতাল সহ যত সভা ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে, চিকিৎসা সেবায় সকল চিকিৎসা সেবা কিন্তু বন্ধ রয়েছে। এতে জেলার 26 লক্ষ মানুষ চিকিৎসা সেবা নিতে আসায় চরম বিপর্যয়ের শিকার হচ্ছে এবং তারা চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছে।
তবে জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক মাহফুজুর রহমান জানিয়েছে যে তারা শুধুমাত্র বহির্বিভাগের চিকিৎসা সেবা বন্ধ রেখেছে, কিন্তু প্রকৃতপক্ষে বহির্বিভাগ নয়, গোটা হাসপাতালের চিকিৎসা সেবা কিন্তু ভেঙে পড়েছে। আমি এ বিষয়ে সোহান সাহেব মাহফুজুর রহমান সাহেবের সাথে কথা বলেছিলাম। তিনি আমাকে জানিয়েছেন যে তাদের 4 দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে। আমি একটু আগে কথা বলেছি জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সাথে। তিনি বলেছেন যে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার নিয়ে যে ডাক্তার, চিকিৎসক এবং বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা যে আন্দোলনে নেমেছে তারা এই ঘটনার তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছে। গত 3 দিন আগে গঠিত এই কমিটির আজকে তদন্ত প্রতিবেদন দাখিল করবেন বলে তিনি আশা করেছেন। এছাড়া তিনি এই স্বাস্থ্য সেবা ব্যাহত হওয়ার জন্য যাতে মানুষ সুষ্ঠুভাবে চিকিৎসা পায় সেজন্য তারা স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে, স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেছে এবং ডাক্তারদের সাথে কথা বলেছে। তিনি আশা করছেন যে দ্রুত সময়ের মধ্যে তিনি বিভিন্নভাবে আলোচনা চালিয়ে যাচ্ছেন যাতে এই জেলাবাসী স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত না হয়। তবে জেলা পুলিশ সুপারের সাথে আমি কথা বলেছি। তিনি বলেছেন যে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এবং যেসব প্রস্তুতি নেওয়ার কথা, যেসব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা সেসব ব্যবস্থাই তারা নেবেন, নিশ্চয়ই প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। দুলাল হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এরই সাথে সমগ্র বাংলাদেশে আরও একটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। মৃদু শৈত্যপ্রবাহ আর কনকনে ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষের। বিভিন্ন জেলায় বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। মেহেরপুরে আজ সর্বনিম্ন 7.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গত 4 দিন ধরে দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে তাপমাত্রা ছিল 10 ডিগ্রির নিচে। শীতের তীব্রতা বাড়ার সাথে বেড়েছে শীতজনিত রোগের প্রকোপ। বিশেষ করে ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। ঝিনাইদহে গত 15 দিন ধরে শিশু ওয়ার্ডে জায়গা না থাকায় খোলা হয়েছে আলাদা ওয়ার্ড। এছাড়া উত্তরাঞ্চলের শীতের তীব্রতায় বেকায়দায় পড়েছেন খেটে খাওয়া মানুষ। প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র দেয়া হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম। শীতের প্রভাব পড়েছে বিভিন্ন ফসলের ক্ষেতেও। প্রচন্ড শীত পড়ছে, এই শীত ঘর থেকে মানুষ বাইরেও বের হতে পারছে না। এদিকে প্রচুর শীত, শীতে আমরা খুব কাতর হয়ে আছি। আজ 9 দিন ভর্তি আমার বাচ্চার নিউমোনিয়া হয়েছে। এখনকার সময়তে অনেক বাচ্চারই এরকম সমস্যা দেখা দিচ্ছে। যশোরের অভয়নগরে এক নারী সহকর্মীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে। ভুক্তভোগী ওই সহকারী প্রোগ্রামারের দাবি, আপত্তিকর প্রস্তাবে রাজি না হওয়ায় মানসিক নিপীড়নের পাশাপাশি দেওয়া হয়েছে হত্যার হুমকিও। এবছরের মার্চে যশোরের অভয়নগর উপজেলার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে সহকারী প্রোগ্রামার পদে যোগ দেন উত্তরা শতদ্রু প্রাচী। সম্প্রতি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শরীফ মোহাম্মদ রুবেলের সাথে তার কথোপকথনের একটি অডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেন ভাই আসবেন, মারবেন? তোরে দাঁত ফেলায় দেবে একটা চড়াই, আমি কোনো চিয়াইও না, আমি খুললাম টাপরাঙ্গা শালা বদমাইশে। 22 ডিসেম্বর মহাপরিচালকের কাছে কর্মস্থলে যৌন হয়রানি ও জীবননাশের হুমকির লিখিত অভিযোগ দেন প্রাচী। তার অভিযোগ, কর্মস্থলে যোগ দেওয়ার পর থেকেই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হোসেন খান তাকে নানাভাবে উত্ত্যক্ত করতেন। এক পর্যায়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শরীফের মাধ্যমে তাকে কুপ্রস্তাব দেন। রাজি না হওয়ায় নানাভাবে হয়রানি করা হয় তাকে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উনি দিতেন হচ্ছে ইউনো স্যারের কথা বলে যে আমি কেন তার হতাশা দূর করি না। তারপরে সে হচ্ছে এই হতাশা অন্য কোনো নারী কাটাতে পারে। আমাকে তো 5টার পরে তো বসিয়ে রাখাই হয়। উপজেলা যখন একদম ফাঁকা হয়ে যায়, কেউই থাকে না প্রায় কোনো অফিসে, আমাকে যখন তলব করা হয় তখন তাকেও রাখা হয়। তবে প্রাচীর সব অভিযোগ অস্বীকার করে ইউএনও নাজমুল হোসেন ও পিআইও শরীফের দাবি, ষড়যন্ত্রের শিকার হয়েছেন তারা। সে আসলে ওইভাবে অফিস করতো না, কখন আসতো কখন যেত ঠিক ছিল না, কিন্তু এই যে যখন সে দায়িত্ব অবহেলা শুরু করলো, এই শোকজ যখন তাকে দেয়া হলো, সে তখন আবার অফিস করা শুরু করছে, কিন্তু দায়িত্ব পালন করে না। সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত ভাবে সে এইগুলা দিতে। পৃথিবীর কোন মানুষ আমার খাইয়ে দেয় কাজ নাই, সরকারি চাকরি করি, যে তাকে নিয়ে আমার এই কাজটা করতে হবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। বিষয়টা হচ্ছে আমরা তদন্ত করবো, আমরা তদন্ত যদি অভিযোগ পাইছি আমরা তদন্ত তো করবো অবশ্যই। কেউ যদি অপরাধ করে স্পেয়ার করবো না আমরা।
এই ঘটনায় 28 ডিসেম্বর পিআইও শরীফকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে প্রত্যাহার করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সুনামগঞ্জের দিরাইয়ে চলন্ত বাসে কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার চালকের সহকারী রশিদ আহমদ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাগিব নূরের কাছে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন তিনি। পরে তাকে কারাগারে পাঠানো হয়। রবিবার রাতে ছাতকের বুরাইর গাঁও থেকে তাকে আটক করে পিবিআই। গত শনিবার বিকালে সিলেট থেকে দিরাই যাবার সময় বাসে যাত্রী না থাকায় চালক ও সহকারী ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে। নিজেকে রক্ষায় চলন্ত বাস থেকে লাফিয়ে পড়ে আহত হয় সে। এ ঘটনায় তার বাবা 3 জনকে আসামি করে ধর্ষণ চেষ্টার মামলা করেন। এখনও চালক সহ 2 জনকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। রাজশাহীর কাটাখালী পৌরসভা নির্বাচন পরবর্তীতে ইভিএম মেশিন লুট ও হামলার ঘটনায় 17 জনের নামসহ 217 জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা অভিষেক বসাক বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। কাটাখালী থানার ওসি জিল্লুর রহমান জানিয়েছেন, নির্বাচন পরবর্তী শ্যামপুর পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে একটি ভোট কেন্দ্রে হামলা চালিয়ে ভাঙচুর চালায় ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আব্দুল লতিফের সমর্থকরা। বাধা দিতে গেলে তারা পুলিশের ওপর ইট পাটকেল ছোঁড়ে। এতে 2 পুলিশ সদস্য আহত হন। এ সময় হামলাকারীরা একটি ইভিএম মেশিন নিয়ে যায়। পরে আজিজুলের মোড় এলাকা থেকে সেটি উদ্ধার করা হয়। মামলার পর আসামিদের ধরতে অভিযান চলছে। বগুড়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার লুৎফর শেখকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গতরাতে সারিয়াকান্দি উপজেলার চালুয়াবাড়ি ইউনিয়নের দুর্গমচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, দীর্ঘদিন পালিয়ে থাকা লুৎফর শেখের বিরুদ্ধে 4টি হত্যা, 3টি ডাকাতি প্রস্তুতি, 2টি অস্ত্র মামলা সহ 15টি মামলা রয়েছে। দুর্গমচরে আত্মগোপনে থেকে বিভিন্ন অপরাধমূলক কাজ পরিচালনা করত লুৎফর। তার কাছ থেকে একটি 1 শুটার গান ও 2 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রংপুর, জয়পুরহাট, গাইবান্ধা, জামালপুর ও বগুড়া জেলায় দীর্ঘদিন ধরে এসব অপরাধের কথা স্বীকার করেছে সে। দীর্ঘ 55 বছর পর স্বজনদের কাছে ফিরে এলেন গোলাম মোস্তফা। তার ফিরে আসায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। 1965 সালে 8 বছর বয়সে হারিয়ে যান মোস্তফা। তার বেঁচে থাকার আশা ছেড়েই দিয়েছিলেন স্বজনরা। তবে এত বছর পর স্বজনদের কাছে পেয়ে আবেগ আপ্লুত 63 বছরের গোলাম মোস্তফা। বাবার সাথে বেড়াতে গিয়ে ময়মনসিংহের গফরগাঁও রেল স্টেশন থেকে হারিয়ে যান পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া দগদগা গ্রামের 8 বছরের শিশু মোস্তফা। এরপর চলে যান পাবনার ঈশ্বরদী। সেখানেই নানা পেশায় যুক্ত হয়ে স্থায়ী হন তিনি। স্ত্রী ও 3 সন্তান নিয়ে গড়ে তোলেন সুখী পরিবার। কালের পরিক্রমায় প্রায় ভুলে গিয়েছিলেন নিজ জন্মস্থানের স্মৃতি। তবে দীর্ঘ 55 বছর পর অবশেষে স্বজনদের কাছে ফিরলেন মোস্তফা। 2 বার হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ শরীরে কয়েক মাস আগে সন্তানদের কাছে বলেছিলেন নিজ গ্রামের কথা। বাবার ইচ্ছে পূরণে প্রযুক্তির সহায়তায় তারাই গোলাম মোস্তফাকে ফিরিয়ে এনেছেন পরিবারের কাছে। বিয়ের পরে থেকে তার কাছ থেকে কোনোদিনও কথা বাইর করতে পারেনি। 4 মাস আগে বলছে যে একটা ঠিকানা বলবো, আমার বাড়ি দগদগা তে হচ্ছে গা। পরে আমার ছেলেরা এটি সূত্র ধরে এইটা আর কি খুঁজে বাইর করেছে। খালি গ্রাম দিয়ে তো আর হবে না। আমি তখন গুগল ম্যাপে সার্চ দিলাম, গুগলে সার্চ দিলাম, আসলে ওইভাবে পাওয়া যায়নি। পরে দগদগা দিয়ে সার্চ দিছে, তো তখন দগদগা গ্রাম আসছে। ভালো করে কথা বলতে না পারলেও সে করে ফেরার আনন্দে অশ্রুসজল গোলাম মোস্তফা। খুব ভালো লাগছে। দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকায় মোস্তফার মৃত্যু হয়েছে বলে ধরে নিয়েছিলেন স্বজনরা। প্রায় ভুলে যাওয়া সেই মোস্তফার অপ্রত্যাশিত প্রত্যাবর্তনে আনন্দিত তারা। মোস্তফাকে দেখতে ভিড় জমাচ্ছেন আশেপাশের গ্রামের মানুষরাও। খুশি, আমরা খুশি। একটা মানুষ আইছে, আমরা লগের বাড়ি, লগের ঘর, আমরা খুশি না এটা। আমরা শুনে তো খুবই আনন্দিত যে 50-60 বছর পরে হাওয়া গেছে। জন্মস্থানে ফিরলেও সেখানে স্থায়ীভাবে থাকছেন না গোলাম মোস্তফা। স্ত্রী সন্তান নিয়ে ফিরে যাবেন ঈশ্বরদীতে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিজয় দিবস ও মুজিব বর্ষ উপলক্ষে ঝিনাইদহে শুরু হয়েছে 3 দিনের সাংস্কৃতিক উৎসব। সকালে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে র্যালি বের করা হয়। আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন গান ও অভিনয় পরিবেশন করে। সোমবার থেকে শুরু হওয়া উৎসব চলবে বুধবার পর্যন্ত। এদিকে 3 পার্বত্য জেলায় চলছে বঙ্গবন্ধু ট্যুর দি
CHT MTV মাউন্টেন বাইক চ্যালেঞ্জ প্রতিযোগিতা। সোমবার সাজেক থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতার দ্বিতীয় দিনে আজ রাঙামাটি মারি স্টেডিয়াম থেকে বান্দরবানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে 100 তরুণ সাইক্লিস্ট। এদিকে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা পুনরুদ্ধার করতে এবং মাদক মুক্ত সমাজ গড়তে মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের নবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ঘোড়দৌড় প্রতিযোগিতা। গ্রামীণ ঐতিহ্যবাহী এই খেলাকে ঘিরে তৈরি হয়েছে উৎসবের আমেজ। খেলা দেখতে পেরে খুশি দর্শকরা। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শীতে প্রতি বছরের মতো এবারও এসেছে হাজারো পরিযায়ী পাখি। বিভিন্ন জেলার খাল, বিল, হাওর, পুকুর, জলাশয় প্রাণবন্ত হয়ে উঠেছে পাখির বিচরণে। দূর দূরান্ত থেকে এসব পাখি দেখতে ভিড় করছেন শত শত মানুষ। তবে পরিযায়ীদের নিরাপত্তায় প্রশাসনকে আরও তৎপর হবার দাবি পাখি প্রেমীদের। প্রতি বছরই এ সময় শীত প্রধান অঞ্চল থেকে আসতে থাকে পরিযায়ী পাখি। প্রচণ্ড ঠান্ডা থেকে বাঁচতে হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে তুলনামূলক কম শীতের বাংলাদেশকেও বেছে নেয় তারা। এরই মধ্যে বিভিন্ন জায়গায় জলাশয় ও আশপাশের এলাকায় নিজেদের আশ্রয়স্থল করে নিয়েছে এসব পাখি। সিরাজগঞ্জের তারাশে করতোয়া নদীর শাখা খালে এবারও দেখা মিলছে হাজারো পরিযায়ীর। আর এসব পাখির কলকাকলিতে মুখর ওই এলাকা। অথচ শিকারীদের দাপটে একসময় শীতের পাখি মুখ ফিরিয়ে নিয়েছিল এখান থেকে। তবে স্থানীয়দের সচেতনতা আর ভালোবাসায় আবারও ফিরে আসছে এসব পাখি। এখন দলে দলে বালিহাঁস, পানকৌড়ি, বড় পানকৌড়ি, সাদা বক, ধূসর বক ও মাছরাঙা সাঁতার কেটে বেড়াচ্ছে এসব জলাশয়ে। ফজরের থেকে শুরু হয় পাখি পড়া কিচিমিচি শুরু করে। আর এই এলাকায় এই দুই জায়গা পাখি থাকে, এই জায়গা থাকে আর এক জায়গা থাকে ওই সমাজ পুকুরে, ওই জায়গায় অতিরিক্ত পাখি থাকে। যদি কেউ এদেরকে হামলা না করে, কেউ তাড়া না দেয়, কেউ নেট না পাতে বা হয়তো গুলি ফায়ার না করে, তাহলে এখানে পাখি প্রত্যেক বছরই আসবে। ফরিদপুরের ভাঙ্গায় রেল স্টেশনের কাছে নূরপুর বিল। নীল শাপলা, কলমিলতা আর কচুরিপানা ফুলের মাঝে নানা রকম পরিযায়ী পাখি বিলের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। একটা চক্র, এরা পাখি শিকার করে, বিভিন্নভাবে তারা পাখিটাকে ধরে পাখি নিধনের একটা চেষ্টা চালায়। আর এসব কারণে দিনে দিনে এসব পরিযায়ী পাখির আগমনও কিন্তু আস্তে আস্তে কমে আসছে। শিকারীদের কাছ থেকে পাখিদের নিরাপদে রাখতে প্রশাসনকে আরও কঠোর হওয়ার দাবি স্থানীয়দের। এরা কিন্তু আমাদের অতিথি, এদেরকে দেখে রাখার দায়িত্ব আমাদের। এটা যেন আমরা সবাই মেনে চলি, আমরা লক্ষ্য রাখছি এবং এবার আমরা আরও কঠোর হব যাতে করে আমাদের জলাশয়গুলিতে যে অতিথি পাখিরা আসবে তাদেরকে যেন আমরা সুরক্ষা প্রদান করি। সারা বিশ্বে পরিব্রাজক পাখিদের রক্ষায় 2006 সাল থেকে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালন হয়ে আসছে। প্রতি বছরই 10 ও 11 মে দিবসটি পালন করা হয়। খাদিজাতুল কুবরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এরই সাথে শেষ করছে আজকের সমগ্র বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব বা টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।